সাজেক বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি। বাংলাদেশের পাহাড়ের সৌন্দর্যের এক অনন্য নামই হলো সাজেক ভ্যালি। এটি অবস্থিত রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই সাজেক ভ্যালি। এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো মেঘের খেলা। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার হঠাৎ করেই মেঘে ঢেকে যায় চারপাশে। ভাবুন তো, আপনি হেঁটে যাচ্ছেন মেঘের মাঝে, আবার মেঘের ভিতরে দাঁড়িয়ে মেঘকে অনুভব করতে পারছেন। এমন অনুভূতি আর সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই সাজেকে। আর পাহাড়িদের সরল জীবনযাপন আপনাকে মুগ্ধ করবে। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার। শুরু করছি আজকের ভ্রমণ গল্প সাজেক ভ্যালি দ্বিতীয় পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজ আমাদের সাজেকের দ্বিতীয় দিন। গত পর্ব যেখানে শেষ করেছিলাম, আজ সেখান থেকেই শুরু করছি। আমাদের মেঘপল্লী রিসোর্ট থেকে বিদায় নেবার সময় হয়ে এসেছে। চেক আউট করেই রওনা দিয়ে দেব আজকের গন্তব্য মেঘপুঞ্জি রিসোর্টে। তবে মেঘপুঞ্জি রিসোর্টে যাওয়ার আগে আমরা যাব কংলাক পাহাড়ে, কারণ মেঘপল্লী রিসোর্ট থেকে কংলাক পাহাড় অনেক কাছে। চলে আসলাম কংলাক পাহাড়ে। আপনারা যে ধরনের গাড়িতে আসেন না কেন, আপনাদের গাড়ি এই পর্যন্তই আসবে, এর উপরে আর আসতে পারবে না। সমস্ত গাড়িগুলো এখানে রেখে তারপরে আপনাদেরকে পায়ে হেঁটে উপরে উঠতে হবে। আপনাদের যাদের উপরে উঠতে বেশি সমস্যা হয়ে থাকে, এই দোকানগুলোতে লাঠি পাওয়া যায়, আপনারা নিয়ে নিতে পারেন। এই কংলাক পাহাড়ে উঠতে 10 মিনিটের মতো সময় লাগে। আলহামদুলিল্লাহ, আমরা উপরে উঠে পড়েছি। আপনারা চেষ্টা করবেন বিকেল বেলাতে বা সন্ধ্যার আগে এই কংলাক পাহাড়ে আসার, কারণ বিকেলে বা সন্ধ্যার আগে আসলে আপনারা এখান থেকে খুবই সুন্দর সানসেট দেখতে পারবেন। এখানে অনেকগুলো দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে খাবার নিয়ে খেতে পারবেন। এখানে পাহাড়িদের অনেক ঘর বাড়িও আছে। আর নিরিবিলি পরিবেশে যদি থাকতে চান তো এখানে অনেক কটেজও আছে, আপনারা থাকতে পারবেন। এখান থেকে সামনের দিকে আর একটু হাঁটলেই পৌঁছিয়ে যাবেন পাহাড়ের সর্বোচ্চ জায়গায়, যেখান থেকে দেখতে পাবেন খুব সুন্দর ভিউ। কংলাক পাহাড় থেকে চলে আসলাম আমাদের আজকের গন্তব্য মেঘপুঞ্জি রিসোর্ট। মেঘপুঞ্জি রিসোর্ট সাজেকে রুইলুই পাড়াতে অবস্থিত। এই রিসোর্টে মোট 6টি কটেজ আছে। এই রিসোর্টটিতে আসতে হলে আপনাদেরকে অবশ্যই 1 মাস আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। আগে থেকে বুকিং না দিয়ে আসলে আপনারা এই রিসোর্টের কোনো রুম পাবেন না। মেঘপুঞ্জি রিসোর্টে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন কাঠের তৈরি সুন্দর একটি ব্রিজ। মেঘপল্লী ও মেঘপুঞ্জি এই দুটি রিসোর্টই একই মালিকের, আর দুটি রিসোর্টই অনেক সুন্দর পরিপাটি গোছানো। চলুন আমাদের রুমটা আপনাদের ঘুরে দেখাই। আমরা আজ তাদের চন্দ্রিমা কটেজে থাকবো। কটেজের ভাড়া 6000 টাকা পার নাইট। এই রিসোর্টের সবগুলো কটেজই বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। রুমের ভেতরে বড় একটি বেড, তার পাশে বেড সাইড টেবিল, আলাদা একটি ছোট টেবিলও আছে। আলাদা করে ছিল ড্রেসিং এরিয়া। রুমের ইন্টেরিয়রও অনেক সুন্দর ছিল। আর এদের প্রতিটা কটেজের আকর্ষণীয় জায়গা হলো এই বারান্দা।
তবে এই কটেজের মেন আকর্ষণ হলো ওয়াশরুম। আপনি ওয়াশরুম থেকেই বাইরের সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। চেক ইন করার পরে তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, আর ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে বাইরের এইরকম একটা ভিউ উপভোগ করছি। সুবহানাল্লাহ। সাজেকের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসলাম দুপুরের খাবার খেতে। আমরা দুপুরের খাবারে নিয়েছিলাম ভাত, ডাল, বাঁশকরলের সবজি, আলু ভর্তা, হাঁসের মাংস আর মুরগির মাংস। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। খাবার শেষ করে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম সাজেকের সেই পুড়ে যাওয়া জায়গাগুলো দেখতে। এই মুহূর্তে আমরা আছি লুসাই গ্রামে। এখানে প্রবেশ করতে হলে 30 টাকা পার পারসন টিকিট কাটতে হবে। তাদের ট্রেডিশনাল ড্রেসও এখানে ভাড়া পাওয়া যায় 20 মিনিটের জন্য 100 টাকা পার পারসন। প্রথমে ঢুকেই একটা ট্রি হাউস দেখতে পাবেন। হাউসটির দুপাশেই লুসাইদের ঘর রয়েছে। লুসাইরা মূলত তাদের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে, তাদের জীবনধারাগুলো দেখিয়েছে। আপনারা চাইলে এই লুসাই গ্রামেও থাকতে পারবেন। এই লুসাই গ্রামের ভিতরে তাদের বেশ কিছু ঝুম ঘর রয়েছে, যেখানে রয়েছে তাদের জীবন জীবিকার চিত্রধারা। এই ঝুমঘরগুলোর নিচেই রয়েছে তাদের একটি মাচাং। সেখানে তারা মূলত নানা ধরনের অনুষ্ঠান করে থাকে। তাদের এই লুসাই গ্রামে আরো রয়েছে একটি জলকূপ। আমরা চলে আসলাম লুসাই গ্রামের অপর পাশেই থাকা সাজেকের একমাত্র মসজিদে। আমরা এখন দাঁড়িয়ে আছি দারুস সালাম মসজিদের সামনে, যেটা সাজেকে অবস্থিত। 2020 সালের ফেব্রুয়ারি মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়। এখানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নামাজ পড়ার সুব্যবস্থা আছে। মসজিদ থেকে সরাসরি আমরা গিয়েছিলাম হেলিপ্যাডে। হেলিপ্যাডে কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে আসলাম রিসর্টে। রাতের বেলাতে রিসর্টের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। রিসর্টে সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে, আলোয় ঝলমলে আর ঝিঝি পোকার ডাকে অসাধারণ লাগছে রিসর্টটি। মেঘপল্লী রিসর্টটি ছিল একদমই কোলাহল মুক্ত, কিন্তু মেঘপুঞ্জি তার পুরোই অপোজিট। এখানে চারপাশে মানুষের আনাগোনা আর আলোয় ঝলমলে পুরো এলাকা। রেস্টুরেন্টগুলোতে বাজছে বিভিন্ন ধরনের গান, যা এই রাতের পরিবেশটাকে আরো মনোরম করে তুলছে। আমরাও বারান্দায় বসে রাতের সৌন্দর্য উপভোগ করলাম আর আকাশে হাজারো তারার মেলা দেখলাম। চলে এলাম রাতের খাবার খেতে। খাবার শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে সকালে ওঠার জন্য। খাবার শেষ করে বাইরে বের হয়েই দেখি পুরো সাজেকটা মেঘে ঢেকে গিয়েছে। আমরা রাস্তায় হাঁটছিলাম আর মেঘকে উপভোগ করছিলাম, তার মাঝেই নেমে পড়লো ঝুম বৃষ্টি। এমন মেঘ বৃষ্টির খেলা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। শুভ সকাল। সাজেকে আজ আমাদের তৃতীয় দিন। এখন বাজে ভোর 5টা আর পুরো সাজেক এখন মেঘের চাদরে ঢাকা। সুবহানাল্লাহ, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। সাজেকে এসে 2 দিন 2 ধরনের মেঘের ভিউ দেখতে পেলাম। গতকালের মেঘ ছিল কুয়াশার মতো উড়ে উড়ে যাচ্ছিল, আজকের মেঘ জমাট বাঁধা তুলার মতো। এই জন্যই সাজেককে মেঘের রাজ্য বলে, যার রূপ পাল্টে যায় যখন তখন। মেঘের খেলা আর সূর্য উদয় দেখতে দেখতে আমাদের খাবার এসে গিয়েছে। আজ আমাদের সাজেক থেকে চলে যেতে হবে। খাবার শেষ করে গুছিয়ে নিলাম, এখন চেক আউট করে বেরিয়ে পড়বো। আমরা সাজেক থেকে বের হওয়ার আগে চলে আসলাম ইস্টন গার্ডেনে। জন প্রতি 30 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে একটি ছোট কাঠের ব্রিজও আছে, আপনারা চাইলে ছবি উঠে নিতে পারবেন। এখানে ছোট বড় অনেকগুলো পাথরও রয়েছে। এছাড়া তেমন একটা কিছু এখানে নেই, তবে এখান থেকে খুবই সুন্দর বাংলাদেশ সাইটের ভিউ উপভোগ করতে পারবেন। আপনাদের হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন।
আমরা 10টার স্পটে বের হয়ে যাব, কারণ আমরা খাগড়াছড়িতে ঘুরবো। আপনারা যারা খাগড়াছড়িতে ঘুরতে না চান তারা 2টার স্পটে বের হতে পারে। 10টার স্পট ছেড়ে দিয়েছে, আমরা এখন সাজেক থেকে বের হয়ে যাব। আপনাদের সাথে দেখা হবে খাগড়াছড়িতে। এটা কেমন রংধনু আমি কখনোই দেখিনি, আপনারা দেখে থাকলে কমেন্টে জানাবেন। চলে আসলাম খাগড়াছড়িতে। আমরা এখন ঘুরে দেখব খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কটি। চলুন দেখা যাক কি আছে ভিতরে। পার পার্সন 40 টাকা করে টিকিট নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন পাহাড়িদের কিছু দোকান। ভিতরে প্রবেশ করার পর পেয়ে যাবেন হাতের ডান পাশেই ঝুলন্ত ব্রিজ। মূলত এই ব্রিজটাই হলো এইখানকার মেন আকর্ষণ। ব্রিজটি দেখার জন্য অনেক পর্যটকই এখানে ঘুরতে আসে। তাছাড়া এই ব্রিজের নিচেই আছে একটি লেক, আপনারা চাইলে লেক ভিউ এনজয় করতে পারবেন। ঝুলন্ত ব্রিজ ছাড়া আর বিশেষ তেমন কিছুই নেই। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটি পার্ক। তবে এই পার্কটির ভিতরে আই লাভ খাগড়াছড়ি লেখা আছে। এখানে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের পরের গন্তব্যে। এই মুহূর্তে আমরা আছি আলোচিলাতে। জনপ্রতি 40 টাকার টিকিট কেটে আমরা এখন আলোচিলার ভিতরে প্রবেশ করব। এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা থেকে খাগড়াছড়ির পুরো একটা ভিউ পাওয়া যায়। আলোটিলার ভিতরে আপনারা পেয়ে যাবেন সুন্দর দুটি ঝুলন্ত ব্রিজ, বসে থাকার জন্য সুন্দর অনেকগুলো ছাউনি, সাথে ছবি ওঠার জন্য অনেক সুন্দর সুন্দর স্পটও পেয়ে যাবেন। বেশ বড় একটি এরিয়া। তবে আলোটিলার মূল আকর্ষণ হলো আলোটিলার গুহা। আমরা যাচ্ছি আলোটিলার গুহার দিকে। এই গুহায় যেতে হলে আপনাকে অনেক নিচে নামতে হবে। অনেকগুলো সিঁড়ি পার করার পরে আপনি যেতে পারবেন এই গুহাতে। অনেকগুলো সিঁড়ি পার করার পর অবশেষে পেয়ে গেলাম আলোটিলার এই গুহা। আমরা এখন সবাই মিলে গুহার ভিতরে প্রবেশ করব। আপনারা চেষ্টা করবেন কিছু মানুষ একত্রিত হয়ে তারপরে যাওয়ার, না হয় ভিতরে গিয়ে ভয় পেতে পারেন। প্রায় 10 মিনিটের মতো হাঁটার পরে বাইরে বের হবার রাস্তা পেয়ে যাবেন। ভিতরে অনেক অন্ধকার, চেষ্টা করবেন একটা লাইট সাথে নিয়ে যাওয়ার জন্য।
যেমন অনেকগুলো সিঁড়ি বয়ে নেমেছিলেন, এখন তেমনি অনেকগুলো সিঁড়ি বয়ে আবার উপরের দিকে উঠে যেতে হবে। এখানে আর সময় নষ্ট না করে যাওয়া যাক পরের গন্তব্যে। আমাদের পরের গন্তব্য রিসাং ঝর্ণা। জন প্রতি 30 টাকার টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। সারাদিন ঘুরতে ঘুরতে আমার মেয়েটা প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে, তাই ওর বাবা ওকে কাঁধে নিয়ে যাচ্ছে। আর এখানেও তো অনেকগুলো সিঁড়ি নামতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা নিচে নামতে হবে। জি বা চাঁদের গাড়ি, যে কোনো গাড়িই হোক, অর্ধেক রাস্তা পর্যন্তই তারা আসে, তারপরে আর তারা আসে না। তারপরে আপনাদেরকে পায়ে হেঁটে বা বাইকে করে আসতে হবে। বাইকের ভাড়া পার পার্সন 100 থেকে 150 টাকা করে নিয়ে থাকে। আমরা বাইকে আসিনি, আমরা পায়ে হেঁটেই নেমেছি। অনেকটা নিচে, একটু কষ্টই হয়, তারপরেও চেষ্টা করবেন নামার সময় আপনারা হেঁটে নামতে। ওঠার সময় বেশি কষ্ট হয়, উঁচু দেখে আপনারা তখন বাইকে যেতে পারেন। ঝর্ণায় আসতে অনেকটাই নিচে নামতে হয়। এই ঝর্ণা দেখতে আসতে হলে আপনাদের একটু কষ্টই করতে হবে, তবে সব কষ্টই দূর হয়ে যাবে যখন এমন দৃশ্য নিজের চোখে দেখতে পাবেন। সত্যি এখানে এসে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছে। আমার বুসরা তো ওদের সবার গোসল করা দেখে সেও ঝর্ণাতে এইভাবে গোসল করতে চাচ্ছিল। বুসরা গোসল করতে না পেরে একটু মনটাই খারাপ করেছে। আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে আপনারাও সাজেক থেকে ফেরার পথে চেষ্টা করবেন এই জায়গাগুলোতে ঘুরে দেখার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি তারেঙে। 20 টাকার টিকিট মূল্যে ভিতরে প্রবেশ করতে হয়। এই জায়গাটা মূলত আর্মিদের ক্যাম্প। এখানে আর্মিদের একটি ছোট্ট হেলিপ্যাড আছে। সেই হেলিপ্যাড থেকে পুরো খাগড়াছড়ির ভিউ দেখা যায়। এখানে আসলে সত্যি আপনার মনটা ভালো হয়ে যাবে। আমাদের এই ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।